শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসাব শেষে ভাগশেষে থাকলো কি? এসব জানাতে আমাদের আয়োজন ভাগশেষ। পুরো আয়োজনের সাথে আছি সাজিদ আরাফাত। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন অবস্থায় আছে। বিদ্যুৎ গ্যাসের সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা অনিশ্চয়তায় জুন শেষে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.47%। প্রথমবারের মতো ঋণ প্রবৃদ্ধি নেমেছে 5%-এর নিচে। আমরা একটু সেই বিষয়টি আলোকপাত করতে চাই, বিশ্লেষণ করতে চাই যে এখন বেসরকারি পর্যায়ে যে ঋণ প্রবৃদ্ধি সেটি 5%-এর নিচে নেমেছে বলা হচ্ছে এবং সর্বকালের সর্বনিম্ন বলা হচ্ছে, এবং সেই পরিমাণগুলো আমরা একটু দেখতে চাই। ডিসেম্বর 2025 থেকে যদি শুরু করি, সেখানে 6.1% ছিল ঋণ প্রবৃদ্ধি। সেটি 2026 অর্থাৎ নতুন বছরের জানুয়ারিতে 6.03% অবস্থান করে এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে আমরা দেখছি যে 6.03, অর্থাৎ এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসেই অপরিবর্তিত ছিল, একই রকম ঋণ প্রবৃদ্ধি ছিল। সেটি মার্চ মাসে এসে 5%-এর নিচে নেমে যায়। আমরা দেখছি যে 4.72% অবস্থান করছে মার্চে এসে। এপ্রিল মাসেও কিন্তু সেটি 5%-এর নিচেই ছিল, 4.75% আমরা দেখতে পাচ্ছি, এবং মে মাসে এসে সেটি কিছুটা বেড়েছে 4.98%, অর্থাৎ 5%-এর নিচেই কিন্তু অবস্থান করছিল বেসরকারি খাতের যে ঋণ প্রবৃদ্ধি। এবং নানা সংকটের কারণ বলা হচ্ছিল, মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি সংকট থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নতুন একটি সরকারের দেশের সরকার নতুন একটি আশা এবং তার পরবর্তীতে অর্থনৈতিক অবস্থা গুছিয়ে ওঠার যে বিষয়গুলো রয়েছে, বিনিয়োগ ব্যবস্থাপনার যে বিষয়গুলো রয়েছে, সেই সবগুলো মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে 5%-এর নিচে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে এবং সেটি মে মাস পর্যন্ত আমরা দেখছি যে 4.98% ছিল এবং সেটি সবশেষ জুন মাসে অবস্থান করছে 4.47%। এই যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, সেটি বলা হচ্ছিল যে সর্বনিম্ন অবস্থায় অবস্থান করছে এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম। দেশের বাজারে নতুন করে বেড়েছে স্বর্ণ ও রূপার দাম। 22 ক্যারেটের স্বর্ণ ভরিতে বেড়েছে 9,856 টাকা, অর্থাৎ প্রায় 10,000 টাকা কমেছে। এতে ভরি প্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,32,930 টাকা। আমরা একটু সবশেষ যে স্বর্ণের বাজারের দরদাম সেটি একটু দেখে নিতে চাই। শুধুমাত্র স্বর্ণ না, আমরা যেটি দেখতে পেয়েছি যে রূপার দামও কিন্তু বেড়েছে, ভরিতে বেড়েছে প্রায় 10,000 টাকা যেটি বলছিলাম, এবং 22 ক্যারেট স্বর্ণের দাম সবশেষ যে বাজুস কর্তৃক যে দাম নির্ধারণ করা হয়েছে সেটিতে দাম বেড়ে দাঁড়িয়েছে 2,32,930 টাকা। এছাড়া 21 ক্যারেটের যে স্বর্ণ সেটিতে আমরা দেখছি যে 2,13,043 টাকা বিক্রি হচ্ছে এবং 18 ক্যারেটের যে স্বর্ণ সেটির দাম আমরা দেখছি 1,82,950 টাকা। এছাড়া সনাতন যে স্বর্ণ রয়েছে সেটির দাম 1,49,474 টাকায় বিক্রি হচ্ছে। আমরা একটু পরবর্তীতে রূপার দামের বিষয়টি দেখতে চাই। রূপার দামও কিন্তু বেড়েছে। আমরা দেখছি 22 ক্যারেটের যে রূপা সেটি আমরা দেখছি যে 4,898 টাকা এবং 18 ক্যারেটের যে রূপা সেটি 4,666 টাকা। এছাড়া 21 ক্যারেটের যে রূপা সেটি আমরা দেখছি যে 4,024 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন যে রূপা সেটির দাম আমরা দেখছি 3,033 টাকা। অর্থাৎ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুয়েলার্স সমিতি নতুন এই দাম দরটি ঠিক করেছে এবং সেই দরে আমরা দেখছি যে স্বর্ণ এবং রূপা দুটির দামই কিন্তু বেড়েছে। বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে পঞ্চমবারের মতো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ডব্লিউটিওর একটি রিভিউতে উঠে এসেছে এই তথ্য। 2024 সালে বাংলাদেশ রপ্তানি করেছে $38.82 বিলিয়ন তৈরি পোশাক। এছাড়া অন্যান্য দেশগুলো অবস্থান কেমন সেটি আমরা একটু দেখে নিতে চাই। বাংলাদেশের যে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে পোশাক যে উৎপাদন ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। বেশ কিছুদিন ধরে বলা হচ্ছে জ্বালানির সংকট রয়েছে, গ্যাস সংকট এবং বিভিন্ন কারণেই আমরা দেখছি যে পোশাক খাতে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, কিন্তু এর বাইরেও আমরা দেখছি যে একটি ইতিবাচক খবর, যেটি বাংলাদেশের পোশাক রপ্তানি একটি সুবাতাস বইছে। পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ অবস্থান করছে এবং আমরা একটু দেখতে চাই 2024 সালে রপ্তানির পরিমাণ কত ছিল, $38.82 বিলিয়ন। তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের চেয়ে $2 বিলিয়ন বেশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সেই প্রবৃদ্ধির পরিমাণ, এবং বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 1% এবং ভিয়েতনামের রপ্তানি বেড়েছে 11%। এই যে এখানে শতাংশের হিসেবে যদিও ভিয়েতনাম এগিয়ে আছে,
ভিয়েতনামের রপ্তানি 11% বেড়েছে, বাংলাদেশের রপ্তানি 1% বেড়েছে। এই 1% বেড়ে গিয়েও কিন্তু বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে, তাদের চেয়ে এগিয়ে আছে। অর্থাৎ প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ ভিয়েতনামের থেকে এগিয়ে রয়েছে এবং 38.82 বিলিয়ন ডলারের যে পরিমাণ, রপ্তানির পরিমাণ, সেটি অবস্থান করছে, সেই অবস্থানে বাংলাদেশ রয়েছে। এবং বিশ্ববাজারে বাংলাদেশের শেয়ার দাঁড়িয়েছে 6.76%। এটি WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাদের যে সাম্প্রতিক একটি রিভিউ বা পরিসংখ্যান, সেটিতে কিন্তু এটি উঠে এসেছে এবং বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে পঞ্চমবারের মতো। আমরা একটু দেখতে চাই শীর্ষ পোশাক রপ্তানিকারক যে দেশের তালিকা রয়েছে, সেখানে চীনের অংশীদারিত্ব বলা হচ্ছে যে 27.35%, অর্থাৎ চীন সর্বশীর্ষে রয়েছে, সবার প্রথমে রয়েছে 1 নম্বর অবস্থানে, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ভিয়েতনাম রয়েছে 3 নম্বর অবস্থানে এবং চতুর্থ অবস্থানে আমরা দেখছি প্রতিবেশী দেশ ভারত রয়েছে এবং তুরস্ক রয়েছে 5ম অবস্থানে। এই 5টি শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ আমরা তালিকাটি দেখছি এবং এদের যে পোশাক রপ্তানির হার বা পোশাক চীনের যে অংশীদারিত্ব বা পোশাক রপ্তানির যে অংশীদারিত্ব, সেটি বিশ্বের মধ্যে শীর্ষ 5 এই 5টি দেশ এবং যাদের অংশীদারিত্ব এখানে সবচেয়ে বেশি পোশাক রপ্তানিতে। এ পর্যায়ে জানবো বৈদেশিক মুদ্রা বাজারের খবর। মধ্যপ্রাচ্য সংকট ও নানামুখী কারণে কয়েক মাস ধরে বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। দাম বেড়েছে ইউরো, পাউন্ড, রুপি সহ বেশ কয়েকটি মুদ্রার, তবে অপরিবর্তিত আছে ইয়েনের দাম। আমরা একটু সপ্তাহ শেষে মুদ্রা বাজারের যে অবস্থান বা পরিস্থিতি, সেটি একটু দেখে নিতে চাই। বৈদেশিক মুদ্রা বিনিময় হার ডলারের ক্ষেত্রে আমরা দেখছি ক্রয় মূল্য 123.80 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি হচ্ছে 123.82 টাকায়। ইউরোর ক্ষেত্রে 143 টাকা এবং বিক্রি হচ্ছে 143.07 টাকায়। পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখছি 166.70 টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রি হচ্ছে 166.77 টাকায়। রুপির ক্ষেত্রে আমরা অপরিবর্তিত দেখছি 1 টাকা 30 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই অবস্থায় 1 টাকা 30 পয়সা, এবং ইউয়ানের ক্ষেত্রেও অপরিবর্তিত রয়েছে 18.34 ক্রয় মূল্য এবং 18.34 টাকা বিক্রয় মূল্য। বাংলাদেশ ব্যাংকের সূত্রে আমরা এই বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা পরবর্তীতে আরও বেশ কয়েকটি বৈদেশিক মুদ্রার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অবস্থা দেখব। ইয়েনের ক্ষেত্রে আমরা দেখছি অপরিবর্তিত রয়েছে 0.78 টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং অস্ট্রেলীয় ডলারের ক্ষেত্রে 87.36 টাকা ক্রয় মূল্য, বিপরীতে 87.41 টাকা বিক্রি হচ্ছে। সিঙ্গাপুরি ডলারের ক্ষেত্রে 96.58 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 96.67 টাকা, অর্থাৎ সিঙ্গাপুরি ডলারের দাম কিছুটা বেড়েছে, অস্ট্রেলীয় ডলারেরও দাম বেড়েছে আমরা দেখছি। বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার সপ্তাহ শেষে যে অবস্থানে ছিল সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম। দর্শক, ভাগ শেষে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। এই মুহূর্তে কমেছে। আমরা দেখেছি যে এই বন্দরের অবকাঠামোগত সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভাগশেষ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে সূচকের পরিমাণ, বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে 1147 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 36 কোটি টাকা বেশি। আমরা একটু সপ্তাহ শেষে যে লেনদেনের অবস্থা সেটি দেখে নিতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে কি অবস্থা ছিল আমরা দেখছি। সূচক ও লেনদেনের পরিমাণের হিসেবটি একটু দেখতে চাই। প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সে আমরা দেখছি 5860 পয়েন্ট ছিল সূচকের, এবং সূচক কিন্তু কমেছে আজকে। আমরা দেখছি 33 পয়েন্ট কমেছে সূচক গত দিনের চেয়ে। লেনদেনের ক্ষেত্রে আমরা দেখছি 1147 কোটি 74 লাখ টাকা লেনদেন হয়েছে আজকে, যেটি গত দিনের তুলনায় 36 কোটি 25 লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। দর পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটু চোখ বুলিয়ে নিতে চাই। 88টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর, অর্থাৎ 263টি কোম্পানির শেয়ারের দর আজকে কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 41টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে অর্থাৎ ডিএসসির আজকের লেনদেনের অবস্থা। আমরা পরবর্তীতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর জানব। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সূচকের পরিমাণ, বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে 29,88 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 11 কোটি টাকা বেশি। আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে সবশেষ অবস্থা আজকের সপ্তাহ শেষে সেটি দেখে নিতে চাই। সূচক ও লেনদেনের পরিমাণ CASPI আমরা দেখছি যে 15,725 পয়েন্ট। যেটি বলছিলাম যে সূচকের পরিমাণ আজকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কমেছে, 64 পয়েন্ট কমেছে। লেনদেনের ক্ষেত্রে আমরা দেখছি লেনদেন কিন্তু বেশ ভালো বেড়েছে এবং সেটি লেনদেন হয়েছে দিন শেষে 29,88 লাখ টাকা। গত দিনের তুলনায় যেটি বেড়েছে 11 কোটি টাকা পর্যন্ত বেড়েছে আজকে লেনদেন। দর পরিবর্তনের বিষয়গুলো আমরা একটু দেখতে চাই। 87টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 127টি কোম্পানির শেয়ারের দর, এছাড়া অপরিবর্তিত রয়েছে 23টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের অবস্থা। আমরা একটু দেখতে চাই এবার সপ্তাহ শেষে পুঁজিবাজারের যে সূচক, সেই সূচকের পরিমাণ কমেছে 34, অন্যদিকে বাজার মূলধন বেড়েছে 1,800 কোটি টাকা। এক নজরে দেখে নেব সপ্তাহের পুঁজিবাজারের অবস্থা। পুরো সপ্তাহ একটু দেখতে চাই। 2 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত, অর্থাৎ মাঝখানে একদিন ছুটি ছিল। আমরা 2 আগস্টে দেখছি যে 1,257 কোটি টাকা লেনদেন হয়েছিল, বাজার বন্ধন ছিল 7,06,000 কোটি টাকা। পরবর্তীতে আমরা 3 আগস্টে দেখছি যে সূচকের পরিবর্তন হয়েছে, সূচক কিন্তু কমেছিল 10 পয়েন্ট এবং লেনদেনের পরিমাণ দেখছি আমরা 1,210 কোটি টাকা লেনদেন হয়েছিল, বাজার মূলধন ছিল 7,08,000 কোটি টাকা। 4 আগস্টের ক্ষেত্রে আমরা দেখছি সূচকের পরিমাণ কিন্তু এদিন বেড়েছিল, 5,894 পয়েন্ট ছিল, অর্থাৎ 8 পয়েন্ট বেড়েছিল। লেনদেনের পরিমাণ আমরা দেখছি যে 1,111 কোটি, 7,10,000 কোটি টাকা ছিল বাজার মূলধন। এছাড়া 6 আগস্ট আমরা দেখছি যে 5,860 পয়েন্ট, অর্থাৎ 33 পয়েন্ট কিন্তু কমে গিয়েছে আমরা এক্ষেত্রে দেখছি সূচকের পরিমাণ, তবে লেনদেনের পরিমাণ বেড়েছে 1,147 কোটি টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন সেটি আমরা 7,0914 কোটি টাকা দেখতে পাচ্ছি। এই ছিল সপ্তাহের পুঁজিবাজারের সবশেষ অবস্থা। ভাগশেষে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। নানা প্রতিবন্ধকতায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কমেছে আমদানি রপ্তানি, পাশাপাশি কমেছে রাজস্ব আদায়। 2025-26 অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসকে 11,290 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হলেও আদায় হয়েছে মাত্র 6,559 কোটি টাকা। একই সময়ে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণও কমে গেছে প্রায় 1,97,000 মেট্রিক টন। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে রিপন হোসেন, এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন হিলি থেকে সোহেল রানা। দুই বন্দরে আমরা যুক্ত হতে চাই। দুই বন্দরে দুই সহকর্মী রয়েছেন, যশোরে রয়েছেন রিপন হোসেন এবং হিলিতে রয়েছেন সোহেল রানা। দুজনের সাথে আমরা যুক্ত হতে চাই, তবে শুরুতে যেতে চাই রিপন হোসেন আপনার কাছে। এই যে নানা সংকটের কথা বলছিলাম, রপ্তানি আয় কমে যাওয়ার কথা বলছিলাম, এছাড়াও আমদানি রপ্তানির পরিমাণ কমে যাওয়া, রাজস্ব আদায় কমে যায়, এই নানান সংকটে ভুগছে আমাদের স্থলবন্দরগুলো। আপনি যেখানে রয়েছেন সেই বন্দরের খবরাখবর জানাবেন।
আসলে ২০২৫-২৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১,২৯০ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে রাজস্ব ৬,৫৫৯ কোটি টাকা। এখানে আমরা দেখেছি যে ঘাটতি রয়েছে ৪,৭৩১ কোটি টাকা এবং ২০২৬-২৭ অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু গত বছরের তুলনায় বছর কমিয়ে আনা হয়েছে ১০,৫৮৮ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের তুলনায় যদি বলা হয় যে প্রায় ৭,২০০ কোটি টাকার কিন্তু যে কম সেটি হয়েছে এবং গত ৬ মাসে এই বন্দরে ১৩০ মামলা হয়েছে। গত ১ মাসে আমরা দেখেছি যে এই বন্দর থেকে প্রায় ২০ কোটি টাকা আর পণ্য পাচারের অভিযোগে ৪টি মামলা হয়েছে, যেখানে ৫৭ জনকে আসামি করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে ২২৫ ট্রাক পণ্য এবং রপ্তানি হয়েছে ৭৬ ট্রাক পণ্য এবং এই বন্দর থেকে এই সময় প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এর আগের দিন আমরা দেখেছি আমদানি হয়েছে ২৭১ ট্রাক পণ্য, সেখানে রপ্তানি হয়েছে ৩৩ ট্রাক পণ্য, সেখানে রাজস্ব আদায় হয়েছে ৬ কোটি টাকা। আমরা দেখেছি যে গত বছরের তুলনায় এবছর রাজস্ব কিছুটা বাড়লেও যে নানা প্রতিবন্ধকতা এই রাজস্ব কিন্তু ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে বন্দরের যে অবকাঠামোগত সমস্যা রয়েছে, বন্দরে মালামাল চুরি হওয়ার সমস্যা রয়েছে এবং যে মালামাল ঘোষণা দিয়ে আনা হয় এবং অন্য মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনার কিন্তু প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সে কারণে কিন্তু বিভিন্ন সময় এই বন্দরে কিন্তু মামলা হয়েছে। এই পর্যন্ত প্রায় ৬ মাসে ১৩০টির মতো জালিয়াতি মামলা হয়েছে। অর্থাৎ ব্যবসায়ীরা যে পণ্য নিয়ে আসেন সেই পণ্য কিন্তু যে রেভিনিউ অর্থাৎ যে রাজস্ব সেটি কিন্তু সরকার পান না, এমনটি অভিযোগ রয়েছে। এছাড়া বন্দরের কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে, বিশেষ করে ব্যবসা বান্ধব বন্দর নয়, ফরেন ক্রেন সমস্যা রয়েছে। কিছুদিন আগেও ক্রেনের দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এই যে ক্রেনের সমস্যা রয়েছে, বন্দরের জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু পণ্য ঠিকমতো এই নষ্ট হয় এবং ব্যবসায়ীরা যে বান্ধব বন্দর সেটি কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। ফলে যে রাজস্ব ঘাটতি সেটি রয়েছে, নানা সমস্যায় জর্জরিত রয়েছে বন্দরটি। তো এই ছিল এখান থেকে আমার কাছে বন্দরের সর্বশেষ খবর। সাজিদ আরাফাত। রিপন, আপনাকে ধন্যবাদ। আমরা যুক্ত হতে চাই এ পর্যায়ে সোহেল রানার সাথে। সোহেল, আমরা তো বেনাপোল যে স্থলবন্দর সেই খবর শুনছিলাম, আপনি এখন হিলি স্থলবন্দরে রয়েছেন, সেখানে আমদানি রপ্তানির যে বাণিজ্য ঘাটতি বা কি কি সংকট রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে জানাবেন। সাজিদ, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে নির্দিষ্ট পণ্য আমদানি নির্ভরশীলতা, ভারত অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকা এবং কাস্টমসের অসহযোগিতা, আসলে এই মূলত তিনটি কারণে হিলি স্থল বন্দরে যে আমদানি ও রপ্তানি বাণিজ্য রয়েছে সেটি বেশ থমকে গিয়েছে। আমরা আগের চিত্রগুলো যেখানে দেখছিলাম যে হিলি স্থল বন্দরে প্রতিদিন যেখানে ২০০ থেকে ৩০০ ট্রাক পণ্য আমদানি হতো ভারত থেকে এবং তার বিপরীতে বেশ কিছু পণ্য কিন্তু ভারতে রপ্তানি হতো, সেই আমদানি রপ্তানির চিত্র কিন্তু আমরা যেটি দেখছি এখন সেটি অনেকটাই কম। কারণ এখন প্রতিদিন এই বন্দরে প্রায় ২৫ থেকে ৩০ ট্রাকের ৩০ ট্রাক কিংবা ৫০ ট্রাক পর্যন্ত পণ্য আমদানি হয়, তার বিপরীতে কিন্তু রপ্তানি হয় ১৫ থেকে ২০ ট্রাকের মতো। অর্থাৎ আমদানি রপ্তানির চিত্র যেটি আমরা দেখছি সেটি দুটোই কিন্তু এখানে কম বলে কিন্তু আমরা এখনকার কাস্টমসের যে তথ্য সেখান থেকে বলা যেতে পারে। তো সব মিলে এখানে একটা বিষয় ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত যেহেতু ভারত অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকবার কারণে ভারতের যে চাহিদা রয়েছে বাংলাদেশে যে সবজি থেকে শুরু করে কাঁচা পণ্যের, সেই সবজি কাঁচা পণ্যগুলো কিন্তু বাংলাদেশি যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ভারতে রপ্তানি করতে পারছে না। এছাড়া বাংলাদেশের যে আমদানি নির্ভরশীলতা যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে চাল পেঁয়াজ থেকে শুরু করে যে পণ্যগুলো রয়েছে সেগুলোর নির্দিষ্ট থাকবার কারণে অনেক সময় বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকে, অনেক সময় ভারতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকে। এই পণ্যগুলো আমদানির বন্ধ থাকবার কারণে কিন্তু বন্দর এক ধরনের প্রভাব পড়ে থাকে। এছাড়া কাস্টমসের যে অসহযোগিতার কথা বলা হচ্ছে, সেখানে কাস্টমসের একটা বার থাকবার কারণে এখানে সহকারী কমিশনার কিংবা কমিশনার বসে থাকেন। সেই জায়গাতে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সহজে কোনো পণ্য আনলে সেটি সহজে স্থানান্তরণ করতে পারে না। সেক্ষেত্রে রংপুর যে কমিশনার অফিস রয়েছে সেখানে কাগজ নিয়ে যেতে হয়, একটা হয়রানির শিকার হতে হয় তাদেরকে। তাদের যেটি দাবি, যেহেতু এখন কাস্টমসের একটি নিজস্ব জায়গায় নতুন অবকাঠামো তৈরি হয়েছে, সেটি এখনো চালু হয়নি, সেটি চালু হলে যাতে করে হেলি স্থল বন্দরকে হেলি কাস্টমস হাউসে পরিণত করা যায়, সেক্ষেত্রে এখানে একজন কমিশনার বসবেন এবং কমিশনার বসলে তিনি নিজেই সব সিদ্ধান্ত নিতে পারবেন। সেক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছেন হেলি স্থল বন্দরে তারা সহজে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি সহজীকরণ করতে পারবেন। এতে করে কিন্তু আমদানি রপ্তানি বাড়বে, সে সাথে বন্দরের যে আসলে দৈনন্দিন আয় রয়েছে, সরকারের যে রাজস্ব আয় রয়েছে সেটিও কিন্তু বাড়বে, এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে অন্যান্য
শুল্ক স্টেশনগুলোর মতন আসলে হিলি স্থলবন্দরটাকেও কাস্টমস হাউস তৈরি করা দরকার। তাতে করে কিন্তু আমদানি রপ্তানি দুটি গতি কিন্তু বাড়বে। এক্ষেত্রে বন্দরের শ্রমিকদের যে দৈনন্দিন আয় রয়েছে সেটাও বাড়বে। সবকিছু মিলে বলা চলে এই সংকটগুলো কাটাতে যদি সরকার উদ্যোগ নেয়, সেক্ষেত্রে হয়তো হিলি স্থলবন্দরের যে আমদানি রপ্তানি বাণিজ্যের যে স্থবিরতা রয়েছে সেটি ফিরে আসবে। কাদির। সোহেল, আপনাকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলেন যশোর থেকে রিপন হোসেন এবং হিলি থেকে সোহেল রানা। শেষ করছি আজকের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।